আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধীদের গায়ে আগুন চড়ে গিয়েছে, আগুন জ্বলে গিয়েছে। কালকে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, সংসদ সদস্য, ভারতের প্রশংসা করে সংসদে মুক্তিযুদ্ধের সময় ভারত কী অবদান রেখেছে সেটার স্বীকার করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অগ্রগণ্য ভূমিকা এবং ঝুঁকি নেওয়ার ইতিহাসটি কালকে মহান জাতীয় সংসদে তুলে ধরেছিলেন। এরপরে দেখেন ভারতীয় ভিসা কবে চালু হবে, এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব উনি বলেছেন যে পলিসি চলছে, পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন বা কথাবার্তা চলছে, খুব দ্রুত সময়ের ভেতরে এর আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের আগের সময়ে ভারতের সাথে যে ধরনের রিলেশন ছিল সেই ধরনের রিলেশন, সেই ধরনের পাসপোর্ট, ভিসা এইগুলি ইজিলি পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পরবর্তীতে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তিনি তো বক্তৃতা দিয়েছেন, অগ্নিঝরা বক্তৃতা, সেটা আপনারা জানেন, ভারতের প্রশংসা করে। আর ভারত তাদের দীর্ঘ 18 মাসের যে তিক্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে যে কারণে তিক্ত একটা সিচুয়েশন বা বাংলাদেশের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, বাংলাদেশ সরকার, বর্তমান সরকার সেই জায়গাটা শুধরে নিয়ে সামনের দিকে আগানোর হয়তো চেষ্টা করেছে। পাশাপাশি আপনারা জানেন সব ধরনের ভিসা, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, মানে যত ধরনের ভিসা ভারত দিত সেইগুলো চালুর দিকে ক্রমান্বয়ে আগাচ্ছে। এতে তিক্ত বিরক্ত হয়ে এনসিপির এক নেতা পানির মধ্য দিয়ে যাচ্ছিল, সে দেখলাম রিক্সা ভাড়া দিচ্ছে আর জোরে চিৎকার করে বলছে যে ভারত জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। একজন আবার পাশ থেকে জিজ্ঞাসা করছে কী হয়েছে ভাই, কই আর কিছু জিজ্ঞাসা করিন না, ভারত জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আর কিছু জিজ্ঞাসা করিয়েন না। দেখেন, যারা সংসার চালায় তারাই বোঝে সংসার চালানো কতটা দুঃসাধ্য, কঠিন ব্যাপার। যারা অভিভাবক আছেন তারা আমার বক্তব্য শুনে বুঝতে পারবেন। সন্তান পিতা আয় করে এনে দেয়, সন্তান খায়, সন্তান পিতা মাতা আয় করে এনে দেয়, সন্তান খায়। সে যতদিন আয় না করতে শেখে যে এই টাকাটা কোথা থেকে আসছে, ততদিন তার আচরণ দেখলে মনে হয় সে রাজপুত, রাজার ছেলে। কিন্তু যখন সকলের অপমান, অপদস্থ, প্রতিকূল পরিবেশ পরিস্থিতির সাথে সংগ্রাম করে আয় করে নিয়ে আসতে হয়, সেই পিতাই বোঝে যে আয় করা কতটা কঠিন, কতটা দুঃসাধ্য, কতটা বিপজ্জনক। দুর্ভাগ্য হলো সত্য যে মানুষ এটা বুঝতে চায় না যে বাংলাদেশের সাথে ভারতের রিলেশনটা কী, বাংলাদেশের কোন সেক্টরটিকে আপনি ভারত বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, একটা সেক্টর আপনাকে দেখাইতে পারবেন না। সুতরাং যারা ভারত বিরোধিতা করেও শান্তিতে থাকতে চায় তাদের কাছে শান্তি যে কিসের শান্তি আমি সেটা বুঝি না। তারা শান্তিতে থাকতে চায় তাদের পারিবারিক শান্তি, যেমন 5ই আগস্ট 2024 পরে সাংবাদিক ইলিয়াস যেমন বলছে যে সার্জিস আলম, বলার কি দরকার, এগুলো তো সাংবাদিক ইলিয়াস বলুক আর না বলুক এটা তো কোনো ব্যাপার না, এখন দিনের আলোর মতো পরিষ্কার। যে ছেলেটি বলেছিল আমার পকেটে মানি ব্যাগ নেই, আমি ধার করে আজ কদিন চলছি, সেই যখন কোটি টাকার গাড়িতে ঘোরে, সেই যখন রাজকীয় পোশাক আশাক পরে, সেই যখন 1-150 গাড়ির শোডাউন দেয়, সেই যখন নির্বাচনে পার্টিসিপেট করে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। যে হান্নান মাসুদ বলে আমার বাপ 10,000 টাকা বেতনে চাকরি করতো, আমার এলাকার সবচেয়ে ছোটো বাড়িটি আমাদের, সে যখন বলে 5ই আগস্টের পরে যখন বলে এলাকার সবচেয়ে বড় বাড়িটি আমাদের, পুকুর পুষ্করণী, এত একর জমি আছে, তখন তো আর বলাই লাগে না কত সুন্দর কর্মকাণ্ড তারা ইতিমধ্যে সম্পাদন করেছেন। বলার অপেক্ষা রাখে না, বলার কোনো দরকারও নেই। তারপরেও যেটা বলার, তাদের ব্যক্তিগত উন্নয়ন, অগ্রগতি হয়েছে, কল্যাণ সাধন হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের কিন্তু কোনো কল্যাণ, মঙ্গল, উপকার সাধন হয়নি। আজকে গ্যাসের মূল্য বেশি, বিদ্যুতের মূল্য বেশি, পেঁয়াজের মূল্য বেশি, আলুর মূল্য বেশি,
চালের মূল্য বেশি, তেলের মূল্য বেশি, সব কিছুই বেশি। তাহলে আমরা কি ফ্যাসিলিটিস পেলাম, আমরা কি সুযোগ সুবিধা পেলাম? যদি ভারতের সাথে সম্পর্কর ওই তিক্ততা না থাকতো, ওই 1.5 বছরে ওই ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না হতো, তাহলে দেখুন কত মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনারা সকলেই জানেন, যদিও ভালো, তারপরেও উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ কম খরচে ভারতে যাইতো। সেই যাওয়া থেকে অনেকে বঞ্চিত হয়েছে। অনেকে ক্রিটিক্যাল অসুস্থ হলে ভারতে যে অনেকে সুস্থ হয়ে আসতো অল্প টাকায় চিকিৎসা নিয়ে, যেটা আর বাংলাদেশের আর কোনো উন্নত প্রতিবেশী নেই যাতে এত সহজ টাকায়। যেমন আপনি চীনে যাবেন, আপনি মালয়েশিয়ায় যাবেন, আপনার বিমান খরচ যা লাগবে ওই বিমান খরচের টাকা দিয়েই অনেকেই চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। আরও ভারতের মতো সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্রও রয়েছে, সেগুলো ঘুরে এসেছে। সুতরাং এই যে তিক্ততা, এই যে তিক্ত অভিজ্ঞতা, এটা থেকে বলা যায় যে ভারতের সাথে শত্রুতা করে আমাদের শুধু ক্ষতিই হয়েছে, কোনো লাভ হয়নি। আরে ভাই, গুলামি না আজাদি স্লোগান দিতে দিতে, দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে আমরা যে কখন অন্যের হয়ে গেছি সেটা নিয়ে আর কেউ কথা বলে না। এখন মানুষের আর মুখ লুকানোরও জায়গা নেই। হনুমানের মুখ পুড়লে যেমন অবস্থা, ঠিক বাংলাদেশের মানুষের ভারতের সাথে তিক্ততা সৃষ্টি করে অবস্থা ঠিক হনুমানের মুখ পোড়ার মতো হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।